মিস হয়েছে। ওকে, রেকর্ড আমার দিক থেকে শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম টু আর কি, এটা সেকেন্ড বার হলো। তো আমরা বিগিনিং স্লাইড থেকে একটু টাচ দিয়ে আসি তোমাদেরকে কি কি করাবো আজকে আমাদের। তাহলে এতক্ষণ কি বলছিলাম আমরা কোন কোন টপিক ধরবো দেখো তো। তিন নাম্বারটা একটু পড়ো তো, লেসন 3। বাংলাদেশে পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের গৃহীত পদক্ষেপ বর্ণনা করা যাবে। তাহলে বুঝতে পারছো এখানে আমাদের কিওয়ার্ড কোনগুলো, পরিবেশ অধিদপ্তর, গৃহীত পদক্ষেপ, এই দুখানে আন্ডারলাইন করা। তার মানে আমরা এই টপিকে পড়বো পরিবেশ অধিদপ্তরের গৃহীত পদক্ষেপ কি সম্পর্কে, পরিবেশ সম্পর্কে। ওই আইন প্রণয়ন করবে, সে অনুযায়ী কাজ করবে, লাইসেন্স দিবে, লাইসেন্স উঠাবে, প্রয়োজনে যারা দুর্নীতি করে, তারপরে খারাপ যানবাহন বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে, এগুলো আর কি। এরপরে আমরা আজকে আর যেটা করব প্রাকৃতিক, হ্যাঁ বলো 4 নাম্বারটা বলো। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতিরোধ, প্রস্তুতি, সারাদান এবং পুনরুদ্ধার সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করা যাবে ও ব্যবহারিক জীবনে তা প্রয়োগ করা যাবে। হ্যাঁ, তাহলে এখানে কিওয়ার্ডস গুলো দেখো কি কি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতিরোধ আন্ডারলাইন, প্রস্তুতি, সারাদান, পুনরুদ্ধার, এই 4টা জায়গায় আন্ডারলাইন করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার লাইফের জন্য ইম্পর্টেন্ট। যেখানে যাও, যেহেতু আমাদের দেশ দুর্যোগ প্রবণ এলাকা অঞ্চল। হ্যাঁ ঝুমুর ইসলাম, তুমি সাউন্ডটা কন্ট্রোল করো, পাশ থেকে কথা আসছে তোমার বাসা থেকে। তো প্রতিরোধ, প্রস্তুতি, সারাদান এবং পুনরুদ্ধার প্রায় দেখবা এটা হচ্ছে দুর্যোগ ডিজাস্টার ম্যানেজমেন্ট। তার কিছু ধাপ আছে না, আমরা তো কদিন আগে পড়েছি ইকোসিস্টেম পড়েছি। ইকোসিস্টেম পড়তে গিয়ে তুমি কিছু ধাপ দেখেছো ওখানে, হ্যাঁ। তো ওই প্রত্যেকটা ধাপের এক একটা বিষয় বুঝার থাকে, যে প্রথম শ্রেণীর খাদককে কে, দ্বিতীয় শ্রেণীর খাদককে, তার কাজটা কি, সে কাজটা না করলে প্রথম শ্রেণীর খাদক কি সমস্যায় ভুগতে পারে, এগুলো একটা বুঝার বিষয় ছিল। কিন্তু কঠিন কিছু না, আসলে জাস্ট সামান্য বুঝার বিষয় ছিল। কিন্তু তুমি যদি একটা চেইন, একটা ধাপ না বুঝো, পুরো চেইনটা তোমার ডিস্টার্ব হয়ে যায় বুঝতে। ঠিক এখানেও প্রতিরোধ, সারাদান খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ জুমুর, তোমাকে বললাম তুমি ভিডিওতেও আসছো না, ডিস্টার্বও করছো। যারা ভিডিওতে আসে তারা অনেক সাউন্ড সাইলেন্ট থাকতে বাধ্য হয়, অনেক ভালো থাকে তারা। বলো, সাদিয়া কিছু বলতে চাচ্ছিলে? ম্যাম ওই যে আওয়াজের কথা, ওটাতে সমস্যা। আচ্ছা হ্যাঁ ওটা হয়েছে। তো তাহলে 3 নাম্বার গেল, যে বললাম উন্নয়নমূলক কর্মকাণ্ডে পরিবেশ বান্ধব পরিকল্পনার গ্রহণ, খুবই সহজ বিষয়। এবং 6 নাম্বার তো বললামই। তাহলে 3, 4, তাহলে আমরা দ্রুত 3, 4-এ চলে যাই। আমি চাইলে সরাসরি 3 নাম্বার লেসনে কিন্তু চলে আসতে পারি, সেই সিস্টেম কিন্তু এখানে আছে। স্লাইডের নাম্বারটা দিলেই কিন্তু সরাসরি 3-এ চলে আসে। এরপর আমি ক্রস করে আসি হচ্ছে বারবার। গতবার যারা ক্লাস মিস করেছিলে কোনো কারণে, তারা যেন অন্তত সামথিং ইজ বেটার দেন নাথিং টাইপের আর কি। পুরো ক্লাস যদি মিস করো, অন্তত এই ক্লাসটা করলে তুমি এই ভিডিও থেকে কিছুটা জিনিস যদি পাও যে কি কি পড়িয়েছি, সেজন্য আমি বারবার ঘুরে আসি। লেসন 3 তাহলে একটু আমরা দেখি, বাংলাদেশের পরিবেশ দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের গৃহীত পদক্ষেপ। তো পরিবেশ অধিদপ্তর শব্দটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট শুধু পরিবেশ নিয়ে কাজ করে। হ্যাঁ, আমাদের দেশের যে কর্তৃপক্ষরই একটা ডিপার্টমেন্ট। যেমন পিএটিসির অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তোমরা তো একটা কোর্স করো মাত্র এখানে, হ্যাঁ এইচএসসি পড়াশোনা করো। এখানে ইকোনমিক্স আলাদা, ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা, জিওগ্রাফি আলাদা, এইভাবে করে আলাদা আলাদা ডিপার্টমেন্টের সমন্বয়ে কিন্তু তোমার একটা গ্রেড এখানে আসে, তাই না? তুমি এখান থেকে যাওয়ার সময় 4 গ্রেড নিয়ে যাবে কিংবা 5 গ্রেড নিয়ে যাবে। অনেকগুলো ডিপার্টমেন্টের সমন্বয় তোমার কিন্তু লাগে। কোনোটা ডিপার্টমেন্ট কোনো অংশে একটু মানে ভূমিকা কোনো অংশে কম নয়, সে আর কি। তো আমরা দেখি কি কি পদক্ষেপ তারা নেয়। প্রথমে শিল্প দূষণ নিয়ন্ত্রণ করে। শিল্প দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করে
সেটার জন্য আমি গতবার তোমাদেরকে অনেক হিন্টস দিয়েছি। শিল্পের যে পয়জনাস কেমিক্যাল গুলো আছে, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড ইত্যাদি মিক্স যে গ্যাসগুলো বের হয়, সেই গ্যাসগুলোর জন্য চিমনি দেওয়া গ্যাসগুলো বা কিংবা যে বিষাক্ত রাসায়নিক গুলো তারা ডিসপোজাল করে, মানে ই করে বর্জ্য নিষ্কাশন করে, সেই বর্জ্যগুলোকে ট্রিটমেন্ট করে তারপরে ডিসপোজ করা, ত্যাগ করা, বর্জ্য নিষ্কাশন করা, সেইগুলোই মূলত শিল্প দূষণ নিয়ন্ত্রণের বিষয় বলছে আর কি। তো এই যে ট্রিটমেন্ট প্ল্যান করার কথা, চিমনি ইউজ করার কথা, অর্থাৎ খারাপ পদার্থগুলোকে মিনিমাইজ করে তারপরে পদার্থগুলোকে ডিসপোজ করার কথা, বর্জ্যগুলোকে, এই কথাগুলো কে কয়জনে মানে? তোমাদের ক্লাস করার মতো কে কয়জনে মানে? যদি বাধ্য করা হয় জরিমানা বা এটসেট্রা দিয়ে, তাহলে এখন দেখো কতজন পার্টিসিপেন্ট আসছে এখন, তাই না? মাঝখানে তো পার্টিসিপেন্ট শূন্য হয়ে গিয়েছিল ক্লাসগুলো। তো ঠিক এরকমও শিল্পর ক্ষেত্রেও কে কয়জনে মানে, কিন্তু অধিদপ্তর এই জিনিসটা নিশ্চিত করে তোমাকে মানতেই হবে, নতুবা তোমাকে যে পরিমাণ ট্রিটমেন্ট প্ল্যান করতে যে টাকাটা তোমার যেত, তার চেয়ে বেশি টাকা তোমাকে আমরা জরিমানা করব, হ্যাঁ, তোমাকে জেল খাটাবো, নানান ধরনের ওরা শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে করে। আবার শুধু যে শাস্তি দিয়ে তো কাজ হয় না, কখনো কখনো উৎসাহ দেয়, প্রচারণা চালায় পরিবেশ অধিদপ্তর বিভিন্ন অনলাইন মাধ্যমে বলো, গণমাধ্যমে বলো, বা টেলিভিশনে বা পত্রিকায় জনসচেতনতা তৈরি করার জন্য শিল্পের দূষণটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে কাজগুলো করে। এরপরে আমরা পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি, সে অর্থাৎ এটা পরিবেশ দূষণের আদালত হিসেবে কাজ করে আর কি। ধরো বুড়িগঙ্গা নদী দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, পানি নষ্ট হয়ে যাচ্ছে, তারপর ওখানে যে জীববৈচিত্র্য আছে পানিতে, হ্যাঁ, যে স্পেসিস গুলো আছে, বিভিন্ন স্পেসিস মরে যাচ্ছে, সহজে মাছটা আগের তুলনায় কম পাচ্ছে, তাহলে জেলেদের যে প্রফেশন আছে, পেশা, সেগুলো তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলেরা আগের মতো মাছ পাচ্ছে না, আগে যেখানে ডেইলি সে 500 টাকা ইনকাম করতে পারতো মাছ বিক্রি করে, এখন হয়তো 100 টাকাও পাচ্ছে না, ওরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন কেউ যদি বলে যে বুড়িগঙ্গার পাশে এই 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 টাইপের শিল্প কারখানাগুলো আছে, এই 5টা বা 10টা এই শিল্প কারখানাগুলো বেশি করেই ট্রিটমেন্ট না করে ওখানে বর্জ্য নিষ্কাশন করে, সে কারণে দূষিত হচ্ছে, ওরা মনে করো একটা অভিযোগ দায়ের করলো ওই শিল্প কারখানাগুলোর ব্যাপারে, সে অভিযোগগুলো আবার আমলে নিয়ে নিষ্পত্তি করে এই পরিবেশ অধিদপ্তর। আমি শিল্প কারখানার উদাহরণ দিয়েছি, একইভাবে মোটর যান, হ্যাঁ, নানান ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, কোন একটা রাস্তায় একটা দুর্বল যান বের করলো, হ্যাঁ, কেউ একজন কোম্পানি 50টা গাড়ি নামালো, তার মধ্যে 5টা গাড়ি কিনা আগের মেশিনের, অনেক দিনের পুরাতন, হ্যাঁ, যেগুলো কিনা কালো ধোঁয়া নির্গত করে, কিংবা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, আশঙ্কা থাকে। এই ওই গাড়ির কোম্পানির বিরুদ্ধে হয়তো কেউ জনসচেতনতামূলক কোনো অর্গানাইজেশন গিয়ে অভিযোগ করলো যে এরা এই ধরনের গাড়ির মধ্যে, ভালো গাড়ির মধ্যে খারাপও মিক্স করেছে, যেগুলোর মধ্যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে কিংবা কালো ধোঁয়া যাচ্ছে, ওরাই অভিযোগগুলো নিষ্পত্তি করে। এরপরে পাহাড়ের পরিবেশ ব্যবস্থা সংরক্ষণ, সেটা তো ডিটেল তো আছে, বইতে পড়বাই। এই ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, একটা উদাহরণ দিয়ে আমি এটা বুঝাবো, সেটা হচ্ছে, ভাবতে পারো পাহাড়ের পরিবেশ ব্যবস্থা আবার কি সংরক্ষণ? হ্যাঁ, পাহাড় যে কেটে একেবারে পাহাড় ধ্বংস করে ফেলে, তো সেটা আমাদের পাহাড়ের অনেক ক্ষতি হয়ে যায়, অনেক স্পেসিস মারা যায়, জীববৈচিত্র্যের ক্ষয় হয়। তারপরে জীববৈচিত্র্য জানোই আমাদের মেডিসিন বানানোর জন্য, অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য কতটা ইম্পর্টেন্ট, আমরা তো ওই 9th চ্যাপ্টারে পড়েছি। তার উপরেও একেবারে ইনস্ট্যান্ট কিছু জিনিস আমরা দেখি, ক্ষতি দেখি পাহাড়ের পরিবেশ সংরক্ষিত না হলে। কিভাবে? প্রতি বছর তোমরা টেলিভিশন কিংবা গণমাধ্যমগুলো, প্রিন্ট মিডিয়াগুলোতেও দেখো, প্রতি বছর চট্টগ্রামে অনেক মানুষ মারা যায় পাহাড় ধসে। পাহাড় কাটে, নির্দিষ্ট সময় পরে বৃষ্টি যখন হয়, মাটিটা তো লুজ হয়ে যায় আগে থেকে পাহাড় কাটার কারণে, মাটিটা তখন বড় একটা অংশ ধসে পড়লে ওখানে আশেপাশে যত মানুষ আছে অনেক মানুষ মারা যায়। তো এই বিষয়টাই উদাহরণটা মাথায় রাখবে, তারপরে বাকিটা তো বইতে পড়লে হয়ে যাবে, আমি আর টাইম নষ্ট না করি। এবারে যানবাহন জনিত দূষণ নিয়ন্ত্রণ, হ্যাঁ, এটা আমি এই তোমাকে শিল্প দূষণ নিয়ন্ত্রণ পড়াতে গিয়ে যানবাহনের উদাহরণ নিয়ে এসেছিলাম। সো আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার নাও। এখন জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রম, সেটা একটু বলে দিব, সেটাও তোমরা মনোযোগ দিয়ে দেখো। সেটা পড়াতে গিয়ে আমার এমন কিছু বিষয় বলতে হবে যেগুলো কিনা পিছনে আরো অনেক বিষয় আছে, সেগুলো থেকে কয়েকটা আমার
যেমন ওজোন স্তর সুরক্ষা কার্যক্রম, সেটা আর বলতে হবে না যেহেতু আমি জলবায়ু পরিবর্তন বলবো। সো যেহেতু আরো কয়েকটা জিনিস আমাদের এই একটা টপিকের মধ্যেই আছে, তাহলে এটা একটু ভালো করে খেয়াল করো। জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রম কি? আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক মাতামাতি শুনছি, বারবার বলা হচ্ছে কার্বন নিঃসরণ হচ্ছে। কার্বন নিঃসরণ হলে কি হয়েছে? কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড এটসেট্রা কার্বন ঘটিত যৌগগুলো বেড়ে যাচ্ছে, যে অর্থাৎ দূষক পদার্থগুলো যেগুলো পৃথিবীর সানলাইটটাকে, সূর্যের সানলাইটটাকে ধরে রেখে পৃথিবীকে ওয়ার্ম আপ করে দিচ্ছে, গরম করে দিচ্ছে। তো গরম করে দিলে আমরা কি হয় জানি, যেখানে গরম বেশি সেখানে চাপটা কমে যায়, অর্থাৎ নিম্নচাপ হয়, ঘূর্ণিঝড় হয়। একইভাবে আমি তোমাদেরকে খরার কথা বলেছিলাম, বন্যার উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, কিভাবে জলবায়ুটা এই ইয়ে হয়, কিভাবে পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে। এই যে দেখো ডিসেম্বরে, হ্যাঁ, শীতকালীন ছুটি চলে আসছে, এখনো পর্যন্ত মানে খুব যে এই যে গত কয়েকদিনে একটু শৈত্যপ্রবাহ হলো, এর আগে কিন্তু অত বেশি আর শীত পড়ে নাই, একেবারে সোয়েটার ছাড়াই আমরা থাকতে পেরেছি। অন্যান্য সময় তোমরা এই সময় অনেক সোয়েটারের উপরে আরো সোয়েটার পরে কলেজে আসতে হয়েছে তোমাদেরকে। হ্যাঁ, তো তার মানে দেখা যাচ্ছে কোন সময় যেখানে ঠান্ডা হওয়ার কথা হচ্ছে না, অনেক দিন তাপটা গরম থেকে যাচ্ছে। আবার অনেক সময় বৃষ্টি হওয়ার কথা হচ্ছে না, খরা হয়ে যাচ্ছে। তাহলে এই নিশ্চয়ই জলবায়ুর যে বিভিন্ন অংশ, খরা মানে বৃষ্টি, লেক অফ রেইনফল, রেইনফল তো জলবায়ুর একটা উপাদান, তোমরা জানো। তোমরা যখন জলবায়ুর উপাদান পড়েছো, তাপ পড়েছো, বৃষ্টিপাত পড়েছো, আর্দ্রতা পড়েছো, বায়ুর চাপ পড়েছো, তাহলে কোথাও বৃষ্টিপাতের সমস্যা হচ্ছে মানে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা। কোথাও তাপটা এখনো কমার কথা কিন্তু এখনো বেড়েই রয়েছে, রাত্রেবেলা একটু তাপ কমার কথা, রাত্রিবেলাও সকালবেলা ভোর পর্যন্ত আমাদের ফ্যান চালাতে হচ্ছে, বিদ্যুৎ নষ্ট করতে হচ্ছে। তাহলে এটা আমাদের তাপজনিত সমস্যা, দ্যাট মিনস জলবায়ু পরিবর্তন জনিত প্রবলেম। আচ্ছা, তো এইটা কেন হয়? আমি একটু আগে বললাম কার্বন নিঃসরণ, কার্বনের যৌগ, কার্বন বলে না, আরো অনেক যৌগ আছে, আমি ওই দিন উদাহরণ দিয়েছি, সালফার ডাইঅক্সাইড এটসেট্রা দিয়ে। তারপরে অ্যাসিড বৃষ্টির কথাও বলেছিলাম। তো যা হোক, এগুলো তো আর বেশি সময় না দিই। নিরাপদ রাসায়নিক ব্যবহার সংক্রান্ত কাজ, সেটা হচ্ছে আমার শিল্প দূষণের সাথে রিলেটেড। নিরাপদ রাসায়নিক ব্যবহার সংক্রান্ত, ধরো আমি শিল্প কারখানায় অনেক ধরনের রাসায়নিক ব্যবহার করতে হয়, তোমরা জানো। যেমন স্বর্ণ গলাতে অনেক ধরনের অ্যাসিড লাগে। তারপরে তোমার এই যে লোহাগুলো, পুরাতন লোহাও কিন্তু আমরা জানি পুরাতন লোহা আরো বেশি লাভজনক ব্যবসার ক্ষেত্রে। ধরো তোমার লোহার ইন্ডাস্ট্রি আছে, তো পুরাতন লোহা যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো দেখবা অনেক টোকাইরা এগুলো আবার কালেক্ট করে, অল্প দামে মানুষের ঘর বাড়ি থেকেও নিয়ে যায়। এগুলো আবার সেই ইন্ডাস্ট্রিতে দিয়ে যদি আমরা নতুন লোহার, স্টিলের, আয়রনের জিনিস, পণ্য সামগ্রী তৈরি করি, এগুলো বরং নতুন লোহা দিয়ে যে পরিমাণ আমাদের খরচ করতে হয়, হ্যাঁ, সেই তুলনায় পুরাতন লোহার ব্যবহারটা আরো বেশি ভালো। এখন সেই পুরাতন লোহার ব্যবসাটাকে লাভজনক করব আমি, তো সেটাকে তো গলিয়ে টলিয়ে আমাকে আবার স্বাভাবিক লোহায় আনতে হবে, তারপরে আমি না হয় নতুন আয়রনের পণ্য বানাতে পারবো। এই একটা লোহাকে গলিয়ে আরেকটা লোহাতে পরিণত করতে নিশ্চয়ই কি দেওয়া লাগবে? উচ্চ মাত্রার তাপ তো লাগেই। হ্যাঁ, সেই উচ্চ মাত্রার তাপ দেওয়ার জন্য আমাদের অনেক গ্যাস ব্যবহার করতে হবে। তাপের সাথে কি শুধু তাপ দিলে হবে? নিশ্চয়ই ওখানে আরো কোনো অ্যাসিড বা অন্যান্য রাসায়নিক মিক্স করতে হয়। যেমন আমরা জানি যে রান্না করার সময় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের লাগে, কারণ পানি ফুটতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। সো রান্না করার জন্য, তো রান্না কি শুধু আমার এমন হবে একটা পানি নিলাম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, আমার তরকারি হয়ে গেল? বিষয়টা কি তাই? আমাকে তরকারি যোগ করতে হবে, আমাকে ওখানে কিছু কেমিক্যালও দিতে হতে পারে, মরিচ দিতে হতে পারে, লবণ দিতে হতে পারে। লবণ তো ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল, তো রাসায়নিক পদার্থ। তো যা হোক, এখানে শিল্প কারখানাগুলোতেও তাই অনেক কিছু লাগে, আমরা জানি। তার মধ্যে রাসায়নিক একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন সেই রাসায়নিকের ব্যবহারটা নিরাপদ কিনা, ধরো সালফিউরিক অ্যাসিড আনছে লোহার ইন্ডাস্ট্রি বা অন্য কোনো ধাতব ইন্ডাস্ট্রিতে কাজ করানোর জন্য। এখন সেই অ্যাসিডটা কেউ আবার যদি অ্যাভেলেবল পায় সবখানে, সেটা তো পরিবেশ বিপন্ন করবে, মানব পরিবেশ বিপন্ন করবে। কিভাবে? ধরো একটা সুন্দরী মেয়েকে সে প্রেমের প্রস্তাব দিল, গ্রহণ করলো না, তাকে অ্যাসিড মেরে দিল, ওই যে অ্যাভেলেবল অ্যাসিড পেলো যার এই কারণে। তাহলে আমাদের এই পরিবেশ অধিদপ্তর কি করে, যে অ্যাসিড যে ক্রয় করলাম সেটা আমি সঠিক প্রয়োজনে ক্রয় করলাম কিনা, সঠিক জায়গায় যাচ্ছে কিনা, সঠিক ইন্ডাস্ট্রি। হু ইজ টকিং? প্লিজ কন্ট্রোল ইউর সাউন্ড, দিস ইজ আ ক্লাস, ইউ আর ম্যাচিউর এনাফ নাও। হু ইজ টকিং?
আস্তে আস্তে নেব। এই হুইজ টকিং, একটু খেয়াল করো তো কার বাসায় আসছে। ম্যাম মুন্নি নামের একটা মেয়ে। সো তো মুন্নি আক্তার, আমি তো এখানে মিউটও দেখছি, তো তোমার ডিস্টার্ব করছো কেন? তোমরা কি এগুলো বুঝতে পারো না? নাও ইউ আর 18 years old or 17 years old and you have 3 certificates now. How many certificates do you need to realize this situation? ওকে, তো আমরা এবার যাই যে ওজোন স্তর সুরক্ষা আমি বলেছিলাম, ওটা এতক্ষণ ধরে আলোচনা করেছি, এটা আলোচনা করার দরকার হবে না বিধায় আমরা এবার দেখি পরিবেশগত সমীক্ষা, পরিচালনা ও পর্যালোচনা। সেটা একটু দেখাবো। সমীক্ষা কি? সার্ভে করা, অর্থাৎ কি বলবো এটাকে, পরিসংখ্যানবিদরা বলো না, সমীক্ষাটা একটু সহজ ভাষায় বলো না। সমীক্ষা মানে হিসাব করা আর কি, এক প্রকার হিসাব করা। এটা পরীক্ষা মানে হিসাব পরিচালনা করা, অর্থাৎ কি পরিমাণ পরিবেশ দূষণ ঘটছে। ধরো এই বুড়িগঙ্গা নদীতে প্রতিদিন দূষক পদার্থ ওখানে যাচ্ছে, কি পরিমাণ দূষক পদার্থ যাচ্ছে প্রতিদিন, কোন ইন্ডাস্ট্রি থেকে কি পরিমাণ যাচ্ছে, তাহলে ওই দূষক পদার্থগুলো আবার কি পরিমাণ পানির যে পিএইচ মান বা পানির যে একটা স্ট্যান্ডার্ড মান থাকে সেটাকে কি পরিমাণ প্রতিদিন নষ্ট করছে, এটা পরিচালনা করে অধিদপ্তর। বলতে পারো তাহলে এটা পরিচালনা করে, পর্যালোচনা করে, খেয়াল করে কি হবে। হ্যাঁ অবশ্যই এটা অ্যাকশন নিতে হেল্প করবে, উন্নয়নমূলক পরিকল্পনা নিতে হেল্প করবে, ওই যে ওয়াটার রিসোর্স রিলেটেড। যেমন ধরো কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটা জানলে আগামী কতদিনের ভিতরে আরো কি পরিমাণ ক্ষতি হতে পারে, এবং এখনই যদি আমরা পদক্ষেপ না নিই এটা বন্ধ করার জন্য, তাহলে আগামী কতদিনের ভিতরে একেবারে অবস্থা খারাপ আরো বেশি হয়ে যাবে, সেটা তাদের একটা হিসাবে থাকে। এই হিসাবটা থাকলে তারা সে অনুযায়ী ওই ওই দূষণ যারা করছে তাদেরকেও ধরতে হেল্প হয়, তাদেরকে সচেতন করতে হেল্প হয়, দেশেরও একটা উন্নয়ন পরিচালনা কার্যক্রম চালাতে হেল্প হয়, পরিকল্পনা নিতে হেল্প হয়। তারপরে হলো তোমার পদক্ষেপ, আচ্ছা আর কি পরিবেশগত সচেতনতা সৃষ্টি, সেটা আমি রেডিও টেলিভিশন কিংবা গণমাধ্যমের কথা বলে তোমাদেরকে বলেছি। এটা নানান ভাবে সচেতনতা হতে পারে। ওই যে টেলিভিশনে দেখাচ্ছে, তারপরে অভিনয় করে দেখাচ্ছে, এটাও হতে পারে, অভিনয় করে দেখাচ্ছে, তারপরে পত্রপত্রিকা লিখছে, এটাও হতে পারে। পরিবেশ রক্ষা ও ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ, এগুলো পারবে। আমি আর তোমাদের টাইমটা আর না করি, কয় মিনিট টাইম আছে দেখি, একেবারে অর্ধেক অর্ধেক মনে হয় টাইম আমাদের এখন। উই হ্যাভ নাও 15 মিনিটস লেফট। কাজটা একটু আমরা দেখি। তোমার এলাকায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে, বাকিটা পড়ো। তোমার এলাকায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরে যেসব পদক্ষেপ নিয়েছে তার একটি বিবরণী তুলে ধরো। হ্যাঁ, তাহলে তোমাদের আজকে যে কাজটা করতে হবে, আমি তো এতক্ষণ বললাম পরিবেশ অধিদপ্তর বাংলাদেশে কি কি পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এখন সব পদক্ষেপ তোমার এলাকার জন্য পারফেক্ট নাও হতে পারে। যেমন আমি যে বর্তমানে বাস করি সে এলাকা তো একেবারে বুড়িগঙ্গাকে আমি চোখে দেখছি না, হ্যাঁ, তাহলে বুড়িগঙ্গার কথা আমি নিশ্চয়ই লিখবো না। তোমরা বংশী নদী বা এখানে যে বংশাল নদী মনে হয় আছে ওটা সম্পর্কে লিখতে পারো। তারপরে তোমার ওই জায়গায়, তোমার এক্স্যাক্টলি তোমার বাসার আশেপাশে, তুমি যখন করোনার জন্য বেরো হতে পারছো না, তোমার আশেপাশে যে পদক্ষেপগুলো তুমি দেখছো নদী নালা নিয়ে, কিংবা তোমার তোমার ওই যে ড্রেনেজ সিস্টেম, তোমার যে নালা নর্দমা, তোমার যদি আশেপাশে বাজার ঘাট থাকে, তোমার পাশে বাজার আছে একটা পদক্ষেপ হবে, আমার পাশে বাজার নাই আমার কাছে অন্য পদক্ষেপ হবে। হ্যাঁ, তো এসব বিষয় নিয়ে এক একজনের এক এক হতে পারে। তো পরিবেশ অধিদপ্তর কি পদক্ষেপ তোমার পার্সপেক্টিভে নিচ্ছে তোমার এলাকার, সেটাই তুমি এখানে একটু তুলে ধরবে। দেখি বলো তো মূল্যায়নে কি আছে দ্রুত। 1972 সালে কোথায় মানব পরিবেশের উপর সম্মেলন হয়? এটা যেহেতু আমি পড়াই নাই এখন, তোমরাও নিশ্চয়ই এর আগে রিহার্সেল করে আসো নাই, রিভিশন দেখে আসো নাই, সুতরাং এটা রাখলাম আমি মূল্যায়নের অংশ হিসেবে রাখলাম। তোমরাই বের করে এটা উত্তরটা বের করে দিবা। এরপরে বাকিটা পড়া দেখি। বাংলাদেশ পরিবেশ ও ড্যাশ মন্ত্রণালয় গঠিত হয় ড্যাশ সালে। বোঝা যাচ্ছে বাংলাদেশ পরিবেশ ও বন মন্ত্রণালয় ও ড্যাশ সালে, এটা তোমাকে বের করতে হবে। আমার বের করাই আছে, তোমাকে না হয় আমি নাই দিই। EIA কি তোমাদের বইতে আছে, কোথাও নাই, অনলাইন থেকে বের করবা। তবু আমি একটু বলে দিই, এটা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, ইমপ্যাক্ট, আর এটার বেশি আর না বলি, ইমপ্যাক্ট মানে ফলাফল। এনভায়রনমেন্ট কি ফলাফল হচ্ছে, পলিউশনে কি কি সমস্যা হচ্ছে, তার মূল্যায়ন। অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন। তো ওইটা ডিটেল দেখবে, অনলাইন থেকে হলো দেখবে, বইতে তো থাকলে ভালোই।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে, এটা কিন্তু বইতে এই শব্দটা আছে, তোমাদের যে কোনো মুহূর্তে অনলাইনে ইতে আসতে পারে তোমার এমসিকিউতে, কারণ আমি দিয়েছি এটা বিশেষ করে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের বলো পদক্ষেপগুলো বলো প্রত্যেকে একটি করে। আজকে যদি আমি শুধুমাত্র এই টপিকের উপর ক্লাসটা শেষ করতে পারতাম তাহলে আমি প্রত্যেকজনকে অন্তত একটা বলতে বলতাম, তুমি একটা বলো তুমি একটা বলো, যেমন অলরেডি আমি যেগুলো বলেছি সেগুলো এক একজনে একটা বললেও কিন্তু অনেকগুলো তোমাদের অর্থাৎ তোমার ব্রেনকে প্র্যাকটিস করানো যেত। যা হোক, যেহেতু ভ্যাকেশন চলে আসছে আমরা অন্য টপিকে যাই। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ ফর ইউর লাইফ। লেসন 4, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। কি কি এখানে আছে? প্রতিরোধ বলো, প্রস্তুতি, সারাদান, পুনরুদ্ধার। আচ্ছা, এখানে পড়ো তো, এখানে নিচে এটা কি লেখা আছে? প্রিভেনশন, প্রতিরোধ। হ্যাঁ, ইংলিশ গুলো মনে রাখবে, প্রতিরোধ ও প্রিভেনশন। তারপরে প্রশমন, মিটিগেশন। প্রস্তুতি, প্রিপেয়ারনেস। রেসপন্স, সাড়াদান। রিকভারি, পুনরুদ্ধার। ডেভেলপমেন্ট, উন্নয়ন। আচ্ছা, তোমরা একটা আমার কাছ থেকে গল্প শোনো 2-3 মিনিটের, খুবই মনোযোগ দিয়ে শোনো। এই গল্পের উপরেই তোমার পুরোটা ডিপেন্ড করছে, পুরো সার্কেল তুমি বুঝে ফেলতে পারবে। এই যে এই চক্রটা, ব্যবস্থাপনা চক্রটা, এই গল্পটা মনোযোগ না দিলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, আগামী শুক্রবার আমাদের দেশে নিম্নচাপ হবে ধরো। এখন আমি এটা কিভাবে জানলাম আগামী শুক্রবার যে নিম্নচাপ হবে? তোমরাও জানবা, সাপোজ তোমরাও জানো, কিভাবে জানলে? আবহাওয়া দপ্তর দিয়েছে। কোথায় দিয়েছে? আমাকে বলেছে নাকি গণমাধ্যমে দিয়েছে? হ্যাঁ, কেউ গণমাধ্যমে দিয়েছে, আমি হয়তো গণমাধ্যম থেকে শুনেছি, তুমি হয়তো তোমার ভাই একজন রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি করে, দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, তার কাছ থেকে শুনেছো। তাহলে শুক্রবারে হবে এটা, এখন না। এখন হওয়ার আবার মাইকিং করছে। এখন মাইকিং এ কি বলছে? আপনাদের শুক্রবারে এটা হবে, আপনাদের জন্য সাইক্লোন শেল্টার রেডি আছে, পরিচ্ছন্ন করা হয়েছে, আপনারা সেখানে গিয়ে নিজেদের জানমাল রক্ষা করবেন। এই যে সাইক্লোন শেল্টারের কথা বললো, শুক্রবারে দুর্যোগ হবে, সাইক্লোন শেল্টার কি আজকে বানালো না গত অনেকদিন আগে বানাতে হয়েছে? তাহলে দেখো, তাহলে শুক্রবারে এইটা হবে, কি দুর্যোগটা হবে। তার আগে আমাকে সরকার প্রস্তুত করছে, আমাকে আমার কর্তৃপক্ষ প্রস্তুত করছে যে একটা দুর্যোগ হতে পারে, হবে, তুমি প্রস্তুত থাকো জানমাল রক্ষার জন্য। আরেকটা কি, অলরেডি প্রস্তুত করাই আছে। কোথায়? সাইক্লোন শেল্টার প্রস্তুত করাই আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর ধরো শুক্রবারে সত্যি সত্যি এবার আমি সাইক্লোন সেন্টারে আমাকে কেউ নিয়ে গেল, আমার ধরো বুড়া বয়স কিংবা আমার অনেক বাবু রাবু বাড়িতে অনেক ঝামেলা, আমাকে কেউ নিয়ে গেল কিংবা আমরা গেলাম সাইক্লোন শেল্টারে। এবার দেখো শুক্রবারে সাইক্লোন শেল্টারে রাস্তার মধ্যে অনেকে মরে পড়ে লন্ডভন্ড কিংবা ইয়ে হয়েছে, অনেকের ঘর বাড়ি পড়ে গেছে, অনেকে ভেঙে চুরে ছারখার হয়ে গেছে। এখন ঘূর্ণিঝড় রানিং অবস্থায় অনেকে ভেঙে চুরে ছারখার, তাহলে তাকে দ্রুত ট্রিটমেন্ট করতে হবে, হসপিটালাইজ করতে হবে, এই একটা বিষয়। আবার মনে করো ওই দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগের সময় শুক্রবারে রানিং অবস্থায় তো অনেকে হসপিটালাইজ হলো, এর পরদিনও অনেকে হসপিটালে নিয়ে যেতে হলো, কারণ সাইক্লোন শেল্টার আসার সময় তো অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। বা যেখানে সাইক্লোন শেল্টার সে নিয়েছে সেখানে তার মানে নাই, ঘূর্ণিঝড় তাকে ওখানে আঘাত এনেছে, তাহলে তাকে সাইক্লোন হসপিটালাইজ করতে হলো। এই 4টা পদক্ষেপ দেখলাম। একটা আগে থেকে সাইক্লোন শেল্টার করেছে, আর একটা প্রস্তুতির জন্য বলেছে, মাইকিং করেছে, সচেতনতা তৈরি করেছে, আর একটা কি করেছে, তোমাকে ওই হসপিটালে নিয়ে গেছে। এবার আমি বলি, দুর্যোগ শেষ হয়ে গেল, এক শুক্রবার চলে গেল, 2 শুক্রবার আসলো, কৃষকের মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। এখন আমাদের দেশের কর্তৃপক্ষ কিংবা আমাদের এনজিও গুলো বা বিভিন্ন মানুষকে কি করতে হবে? দ্রুত সেই কৃষকের ফসলটা আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। ওখানে যে পানি জমলো, লবণাক্ত পানি যদি অনেকদিন থাকে সেখানে কি আর ফসল থাকতে পারবে? নতুন করে ফসল ফলাতে হবে, না হলে আমরা খাবো কি? দেশের মানুষ খাবে কি? তাহলে নতুন করে তাকে ফসল ফলাতে হবে। তাহলে দেখো, ওইটাও কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার একটা অংশ, যে কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে, আবার ফসল ফলাতে হবে। একইভাবে তোমার বাড়ি নষ্ট হয়ে গেছে, তোমাকে তো আগের বাড়িটা, একটা বাড়ি তৈরি করে দিতে হবে তাড়াতাড়ি করে, কিংবা তোমার তৈরি করতে হবে।
অর্থাৎ বাড়িটা নষ্ট হয়ে গেছে, এটাকে আগের পুনরুদ্ধার করতে হবে, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া লাগবে। বুঝছো? তাহলে আমি কি বললাম দেখো, আবার খেয়াল করো। আমি তাহলে এখন ওই উদাহরণগুলোকে আমি এখন মান বসাবো। এই যে তোমরা 6টা নাম পেলা, 6টা নাম পেলা, ওখানে মান বসাবো। কেমন? আমি সাইক্লোন শেল্টার তৈরি করলাম, তার মানে কি? অথবা বাঁধ তৈরি করলাম, বাঁধ, বেড়ি বাঁধ, যেন জলোচ্ছ্বাসের পানি এসে আমার ঘরবাড়ি ভেঙে ফেলতে না পারে, বা ভাঙলেও যেন কম ক্ষতি করতে পারে। তার মানে আমি যে বেড়ি বাঁধ তৈরি করলাম জলোচ্ছ্বাসের পানিকে আমি প্রতিরোধ করার জন্য। বুঝতে পেরেছো? জলোচ্ছ্বাসের পানি আসতেছে, ধ্বংস করবে, আমি তাকে প্রতিরোধ করে দিব, তার যুদ্ধটাকে। এটা আচ্ছা। তারপরে হলো সেকেন্ড আমাদের যেটা হ্যাঁ, আচ্ছা আবার কোন বিষয়ে ছিলাম আমরা? আচ্ছা, এরপরে ধরো প্রস্তুতি গ্রহণ করলাম। কোনটা? মাইকিং করে প্রস্তুতি গ্রহণ করলাম। এখানে এই যে তোমরা প্রস্তুতি শব্দটা পেয়েছো, এখানে দেখো প্রতিরোধ শব্দটা পেয়েছো। তোমরা কি স্ক্রিনশট শেয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা, এরপরে ধরো আমি তোমাকে ডাকলাম, সাথে সাথে তুমি আমাকে ইয়েস ম্যাম বললে, তাহলে আমাকে রেসপন্স করলে বা সাড়া দান করলে। বুঝতে পেরেছো? একইভাবে ঘূর্ণিঝড়ের সময় রেসপন্স কি? ঘূর্ণিঝড়ে কেউ ব্যথা পেলো, তাড়াতাড়ি ওকে হসপিটালাইজ করলে, দিস ইজ সাড়া দান, দিস ইজ রেসপন্স। বুঝতে পেরেছো? কেউ একজন রাস্তায় পড়ে আছে, এখনো সাইক্লোন শেল্টারে আসতে পারে নাই, তুমি দৌড়ে গিয়ে তাকে নিয়ে আসলে, দিস ইজ রেসপন্স, দিস ইজ সাড়া দান। মাইশা ইসলাম, কন্ট্রোল ইউর সাউন্ড। আচ্ছা, এরপরে কৃষকের জমি নষ্ট হয়ে গেল কিংবা তোমার ঘর বাড়ি নষ্ট হয়ে গেল, ওই ঘরটাকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলে, সরকার তোমাকে কিছু টিন দিল, হ্যাঁ টিন দিল ঘরটা নতুন করে বাঁধার জন্য, বা কৃষককে বীজ দিল, সার দিল নতুন করে মাঠ তৈরি করার জন্য। তাহলে দিস ইজ রিকভারি, রিকভার করা অর্থাৎ পুনরুদ্ধার করা। বুঝতে পেরেছি? উন্নয়ন, উন্নয়ন তো নিশ্চয়ই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা। এবার তাহলে দেখো এই যে একটা দেয়াল, দেখো দুর্যোগ আসছে, দুর্যোগের আগে আমরা 3টা পদক্ষেপ দেখলাম। তাহলে আমরা কি দেখলাম? দুর্যোগের আগে কিছু কাজ করতে হয় আমাদের, দুর্যোগের পরে কিছু কাজ করতে হয়। বুঝতে পেরেছি? দুর্যোগের আগে কি কাজ কি? এই যে একটা হচ্ছে প্রতিরোধ। এই যে আমার হাতের বাম পাশে, অর্থাৎ তোমার হাতের বাম পাশেও যে 3টা আছে, এগুলো হচ্ছে দুর্যোগের আগের ধাপ, আর বাকি 3টা দুর্যোগের পরের ধাপ। আগের 3 ধাপ কি? প্রতিরোধ, প্রশমন, পূর্ব প্রস্তুতি। পরের গুলো কি? সাড়া দান, পুনরুদ্ধার, উন্নয়ন। পরীক্ষায় আসে সাড়া দান দুর্যোগ ব্যবস্থাপনার কি কোন ধরনের ধাপ? পূর্ববর্তী ধাপ না এই যে পুনরুদ্ধার? কোন ধরনের ধাপ? আগের ধাপ না পরবর্তী ধাপ আসে? এবং উদাহরণ দিয়ে আসে, উদাহরণ আসে যে কৃষকের মাঠ তৈরি করে দেওয়া, ফসল সরবরাহ করা, ধান বীজ সরবরাহ করা, এটা কি পূর্বের ধাপ না পরের ধাপ? এভাবে আসে। হ্যাঁ, তাহলে ধরো আমাকে বলো, ওই বেড়ি বাঁধ তৈরি করলো, হ্যাঁ, তারপরে হচ্ছে দুর্যোগকালীন সময়ে ওই অনেক সময় বন্যা টন্যা যে হয়, ওই পয় নিষ্কাশন প্রণালীতে নষ্ট করে ফেলে তারা, হ্যাঁ, উঁচু করে ধরো পয় নিষ্কাশনের ব্যবস্থা করলো উঁচু করে, হ্যাঁ, যেন দুর্যোগ এসে, বন্যা এসে ওই ময়লাগুলো ভাসিয়ে নিয়ে যেতে না পারে। উঁচু করে আগে থেকে যে তৈরি করে রাখলো, এটা কি প্রতিরোধ না পুনরুদ্ধার? প্রতিরোধ। হ্যাঁ, তাহলে দুর্যোগ আসার আগেই, তাহলে আমরা যদি মুখের ভাষায় বলি তাহলে কি হবে? দুর্যোগ আসার আগেই দুর্যোগের ক্ষয়ক্ষতিগুলোকে কমানোর লক্ষ্যে যদি আগে থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, দিস ইজ প্রতিরোধ। একইভাবে ওটা তো ধরো কাঠামোগত প্রতিরোধ বললাম, কাঠামোগত শব্দটা খেয়াল করো, এই যে বেড়ি বাঁধ কাঠামো আছে, কিন্তু ধরো সরকার তোমাকে ট্রেনিং দিল যে দুর্যোগ আসলে তুমি এই এই পদক্ষেপগুলো নিবা, তো সেটা কি দুর্যোগ থেকে আসে না, আগামী বছর আসবে, তোমাকে আজকে ট্রেনিং দিল যেন তুমি আগে থেকে ঘরটা বাঁধলে তোমার ঘরটা যেন ঠিক করে বাঁধতে পারো, অনেক শক্তভাবে বাঁধতে পারো। এই যে আগে থেকে ট্রেনিং দিল, এটাও কি তাহলে প্রতিরোধের অংশ হবে না? এই যে তোমাকে সচেতন করলো আগে থেকে, এটাও একটা প্রতিরোধের অংশ। তোমাকে ট্রেনিং দিল, এটা একটা প্রতিরোধের অংশ। তাহলে এই প্রতিরোধের অংশ একটা কাঠামোগত, আর এখন তোমাকে যে ট্রেনিং দিচ্ছে সেটা কি কোনো কাঠামো আছে? এটা কি দেখা যায় চোখে? তাহলে দ্যাট ইজ ইনট্যানজিবল, অর্থাৎ অকাঠামোগত। বুঝতে পেরেছি আমি? তোমরা পড়তে গেলে এগুলো পাবে, কাঠামোগত, অকাঠামোগত। এরপরে প্রশমন, প্রশমন মূলত এই যে কাঠামোগত প্রশমন, অকাঠামোগত প্রশমন, প্রশমন মূলত এগুলোই ভেতরে। প্রশমন মানে কমানো না?
প্রশমন মানে তোমার অলরেডি ব্যথা হচ্ছে, এটাকে তুমি ওষুধ দিয়ে সারবে, এটাকেই প্রশমন আর কি। যে অলরেডি তোমার দেশে একটা জিনিস সাফার করে, সেটাকে তুমি সাফারটা না হওয়ার জন্য একটু কাঠামোগত পদক্ষেপ নিলে, একটা অকাঠামোগত পদক্ষেপ নিলে, এই পদক্ষেপগুলি প্রশমন আর কি। তো আমাদের মূলত 4টা বিষয় খুব বেশি করে মনে রাখতে হবে: প্রতিরোধ, পূর্ব প্রস্তুতি, সাড়াদান, পুনরুদ্ধার। প্রশমন আর উন্নয়ন এটা হচ্ছে একটার সাথে একটা এঙ্গেজ, ওইগুলো পড়লে এগুলো চলে আসে। আচ্ছা, এরপরে পূর্ব প্রস্তুতির কথা আসি। কি কি ছিল? মাইকিং ছিল, তারপরে সচেতনতা ছিল, পত্রপত্রিকায় দেওয়া, হ্যাঁ, তারপরে এখন 10 নম্বর সিগন্যাল হচ্ছে জানমাল সরিয়ে নেন, জেলেরা আর মাঠে নামবেন না, ইতে নামবেন না, সাগরে নামবেন না, এটসেট্রা। এগুলো হচ্ছে দিস ইজ পূর্ব প্রস্তুতি। আচ্ছা, এরপরে সাড়াদান কোনটা? ওই যে কুইক রেসপন্স, যেটা কি দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছানো, দ্রুত খাবার পৌঁছানো, দ্রুত মেডিসিন পৌঁছানো, দ্রুত তাকে হসপিটালাইজ করা, দিস ইজ রেসপন্স। রিকভারি কোনটা? দ্রুত বীজ পৌঁছানো, সার পৌঁছানো, লবণ পানিগুলোর দমকল দিয়ে সরিয়ে বের করে ফেলার চেষ্টা করা। তারপরে হচ্ছে এই যে এইটা হচ্ছে পুনরুদ্ধার। উন্নয়ন কি? ওই যে তোমার ঘটনা ঘটে গেল, এরপরে তুমি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া, যে এটা যেন আর না হয়। দুর্যোগ তো থেমে থাকবে না, আসবে, কিন্তু এটা যেন ক্ষতিটা যেন কমানো যায়, সে কারণে যেন তুমি নিজেকে আরো তৈরি করা। সরকার আমাদেরকে আরো ট্রেনিং দিবে, আরো উঁচু উঁচু সাইক্লোন সেন্টার তৈরি করবে। যাই করুক না কেন, বড় যেমন এই যে যেমন পদ্মা সেতু তৈরি করছে, এটা একটা উন্নয়নের অংশ বলা যায়। সে তো আমাদেরকে প্রতি বছর ঘূর্ণিঝড়ে মেরে দিচ্ছে না, সেটা এখনো তৈরি হয় নাই পদ্মা সেতু, কিন্তু ওকে এত শক্ত ভাবে তৈরি করা হচ্ছে, পরিকল্পনাটা এত শক্ত ভাবে নেওয়া হয়েছে। দেখবা ওখানে যে পিলার প্রতিদিন সংবাদে দিচ্ছে, পিলারের নিচে অনেক মাকড়সার জালের মতো অনেক শক্ত ভিত তৈরি করা হচ্ছে, যেন 100 বছরেও সে দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হয়, বরং আরো বেশি সার্ভিস দেওয়া যায়, সার্ভিস পাওয়া যায়। তার মানে দিস ইজ যে প্রত্যেকটা কাজে যে এই পরিকল্পনাটা নেওয়া, প্রত্যেকটা উন্নয়ন কাজে, দিস ইজ ডেভেলপমেন্ট। যা হোক, এখন তোমাদের ইউ হ্যাভ অনলি 3.5 মিনিটস। প্রতিরোধ, আমি এতক্ষণ যত বকবকানি দিলাম, যত কথা বললাম, তার মধ্যে এগুলো চলে আসছে। যেমন প্রতিরোধকে তোমাকে আলাদা করে বোঝানো হয়েছে, দেখো কাঠামোগত, অকাঠামোগত। কাঠামোগত একটা উদাহরণ দাও দেখি, এখানে তোমাদের মূল্যায়নটা হয়ে যাবে। কাঠামোগত কি কি? বেড়িবাঁধ নির্মাণ কি হয়? এই যে কাঠামোগত দেখো, আশ্রয় কেন্দ্র নির্মাণ, গুদামজাতকরণ, অর্থাৎ ফসল নষ্ট হয়ে যাবে, আগে থেকেই কিছু খাদ্য সংরক্ষণ করবে, এবং গুদাম, কৃষকের ফসল তো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে নিয়ে যাবে, বন্যায় নিয়ে যাবে, তাহলে গুদাম জাতের ব্যবস্থা করতে পারলে আর একটু ক্ষতিটা কমবে। ব্রিজ, রাস্তা তৈরি করা, এই যে আমি ব্রিজের উদাহরণ দিলাম। বেতার, বাঁধ, হ্যাঁ, অর্থাৎ বেতার এটা কিসের আওতায় পড়বে? কাঠামোগত, অর্থাৎ এখানে বেতারের জন্য তো একটা কাঠামো লাগে, স্টেশন তৈরি করা। আবার কিন্তু তোমাকে সরাসরি শোনানো বেতারের মাধ্যমে, এটা কিন্তু আবার অকাঠামোগত, সচেতনতা তৈরি করা। এই যে অকাঠামোগত। প্রশিক্ষণ, অংশীদারিত্ব, অর্থাৎ জনগণ সরাসরি অংশগ্রহণ করবে এই দুর্যোগ গুলোতে সচেতনতার ক্ষেত্রে, অর্থাৎ তোমার ভাই তোমাকে ট্রেনিং দিবে। এগুলো হচ্ছে অংশীদারিত্ব। সম্ভাব্য পরিকল্পনা, দক্ষ কর্মী, যোগাযোগ। যোগাযোগ মানে কি? এই ক্ষেত্রে বোঝাচ্ছে ওই সময়ে র্যাপিড যোগাযোগের যে একটা কৌশল, এরোপ্লেনে, মোবাইল ফোনে, সব ধরনের যোগাযোগ। যা হোক, পূর্ব প্রস্তুতিও একই রকম জিনিস। আমি যা দেখলাম তোমাদের এটা, এর আগের গুলো আমি মুয়াজ্জেম থেকে নিয়েছি, এই ছকগুলো আরিফ থেকে নিয়েছি। যা হোক, দুই বইতেই ভালো আছে, আরিফে বেশি ভালো আছে মনে হয়েছে। কি লেখা আছে দ্রুত পড়ো তো, ইউ হ্যাভ 2 মিনিটস অনলি। বলো, তোমার এলাকার দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো কিভাবে কার্যকর হয়? তোমার এলাকার দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো কিভাবে কার্যকর হয়, কার্যকর করা যায়, তার একটি বিশ্লেষণ ধর্মী বক্তব্য তুলে ধরো। হ্যাঁ, তুলে ধরবা। আমি হয় বা করা যায় কেন দিয়েছি, অনেকে বলতে পারো মিজ আমি তো কোনো দুর্যোগই দেখিনি চোখে, সে তো আর কার্যকারিতা দেখবে না। তো যদি ভবিষ্যতে দুর্যোগ হয়, সেক্ষেত্রে কি করবা? সেটাই তুমি করবা, যে কার্যকর করা যায়, এটা বলেছি। অথবা অনেক দুর্যোগ হচ্ছে কিন্তু কার্যকরী হচ্ছে না কাজগুলো, তুমি যেহেতু অলরেডি জেনেছো হোয়াট ইজ ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেই জ্ঞানের আলোকে তুমি একটা তৈরি করবে, কার্যকরী কথা তৈরি করবে। তো এটা কেমন হতে পারে? তুমি বলতে পারো মিস, আপনি, আমার এলাকায় ঘূর্ণিঝড় হয়, আমি তৈরি করতে পারবো। তোমার এলাকায় বন্যা হয়। আবার কেউ বলতে পারো মিস, আমার এলাকায় বন্যা হয় না, ঘূর্ণিঝড় হয় না। আরে তোমার এলাকায় ইয়ে হয়, অগ্নি নির্বাপন হয়, রানা প্লাজা ধ্বংস হয়, তাই না? তুমি এগুলো তো দুর্যোগ। আচ্ছা, তো মাত্র 1 মিনিট আছে, আমি জাস্ট এই যে দেখো তো, দীর্ঘস্থায়ী হ্রাস ও দুর্যোগের প্রস্তুতিকে কি বলে?
প্রতিরোধ বলে। যা হোক, আর না করি, যে কোনো মুহূর্তে লাইন কেটে যাবে, আমি গ্যালারিতে চলে যাই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কি কি পড়লাম এক নজরে বলো তো দ্রুত। বললাম পরিবেশ অধিদপ্তরের গৃহীত পদক্ষেপ দুর্যোগের জন্য, পরিবেশ রক্ষার জন্য। আর কি? দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, দুর্যোগের মোকাবেলায় পূর্ব প্রস্তুতি এবং পরবর্তী প্রস্তুতি। গুড। পুরো প্রস্তুতিতে পেয়েছিলাম কি কি? প্রতিরোধ, পুরো প্রস্তুতি, এগুলো দুর্যোগের আগে, সারাদান, পুনরুদ্ধার দুর্যোগের পরে। আশা করি খুব ভালো করে বুঝছো। তোমরা যথারীতি আমাকে কাজ পাঠিয়ে দিবে, আর আমিও চেষ্টা করব অনলাইনটা সাকসেসফুল করার জন্য। আপলোডটা দ্রুত পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আগামী দিন লেসন 6 খুব ভালো করে একটু তথ্যপাত্র কালেকশন প্লাস তুমি একটু পড়ে আসবা।